আজ আপনাদের জন্য মার্ক টুয়েনের গল্প কফিন বাহক। মার্ক টুয়েন একজন বিখ্যাত আমেরিকান লেখক যার আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। মার্ক টুয়েনের জন্ম 30শে নভেম্বর 1835 সালে ইউনাইটেড স্টেটসের ফ্লোরিডাতে। তার 4 বছর বয়সে টুয়েন পরিবার হানিবেলে চলে আসেন। কর্মজীবনের প্রথমে তিনি ছাপাখানায় নিজের কাজ শুরু করেন। পরবর্তীকালে তিনি বিমান চালনার কাজে নিযুক্ত হন। মার্ক টুয়েন নামটি সেখান থেকেই পাওয়া। ছাপাখানায় কর্মরত অবস্থাতেই তিনি ছোট ছোট লেখা সেই ম্যাগাজিনে দিতে থাকেন। সেখান থেকেই তার সাহিত্য জীবনের সূত্রপাত। তার বিখ্যাত কাজগুলি হল অ্যাডভেঞ্চার্স অফ দ্য হাকলবেরি ফিন, অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, লাইফ অন দ্য মিসিসিপি প্রভৃতি। আজকের গল্পের মূল চরিত্রে মৈনাক। এছাড়াও আছে ঋতোষ্মান, অর্ণব, উদ্দীপন। গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি সৌম্যদীপ। সমগ্র সাউন্ড ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। পোস্টার ডিজাইন ও ক্যালিগ্রাফিতে পূজা নাগ। শুরু হচ্ছে কফিন বাহক। রিচার্ড স্মিথ, আমার অভিন্ন হৃদয় বন্ধু রিচার্ড স্মিথ। লন্ডনে পড়তে আসায় আমার হস্টেল জীবনের শুরু হলো। এখানে পড়তে আসার পর সহপাঠীদের মধ্যে রিচার্ড স্মিথকেই সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আমার। কি জানি কেন রিচার্ডও আমাকে খুব ভালোবেসে ফেলে। সত্যি বলতে কি, আমার হস্টেলের বন্ধুদের মধ্যে সেই ছিল আমার সবচেয়ে কাছের আত্মীয়। আমরা সমবয়সী ছিলাম না, বয়সের বেশ পার্থক্য থাকলেও আমাদের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব হয়ে উঠেছিল। রিচার্ডের সহচর্যে আমার হস্টেল জীবন বেশ সুখেই কাটতে লাগলো। এক সকালে প্রাতরাশ সেরে আমি ও রিচার্ড বাড়ির গাড়ি বারান্দায় দাঁড়িয়ে পথচারী মানুষ ও গাড়িগুলিকে দেখছি। আমার পাশে দাঁড়িয়ে থাকা স্মিথ আমাকে আলতোভাবে ধাক্কা দিয়ে বলল, শুনছিস? আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। চোখের তারায় জিজ্ঞাসার ছাপ এঁকে বললাম, কি কিছু বলছিস? রিচার্ড পথের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তো কি হয়েছে? চিনিস লোকটাকে? আমি ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটিয়ে তুলে বললাম, না চেনার কি আছে। কে? ভদ্রলোক তো প্রায় আসেন আমার কাছে। তুই আমার ঘরে ওনাকে দেখিসনি কোনোদিন? ভদ্রলোকের নাম থিওফাইল ম্যাগনন। মনে করে দেখ, নির্ঘাত তাকে দেখে থাকবি। থিওফাইল ম্যাগনন সম্বন্ধে রিচার্ডের আগ্রহের প্রাবল্য দেখে আমি ভাবলাম সে হয়তো তার অগাধ ধনদৌলত, নগদ অর্থ আর রমরমা ব্যবসা সম্বন্ধে গল্পের ঝোলার মুখ খুলে দেবে। রিচার্ড আমাকে রীতিমতো অবাকই করে দিল। থিওফাইল ম্যাগননের বিষয় সম্পত্তি সম্বন্ধে একটা শব্দও উচ্চারণ করল না, বরং মুচকি হেসে আমার একটা হাত জড়িয়ে ধরে বলে উঠল, তোকে একটা অনুরোধ করতে যাই, রাখবি তো? শোন, আমি ভালোই জানি তুই এমন কোনো অনুরোধ করবি না যেটা আমার সামর্থ্যের বাইরে। যাই হোক, তা তোর অনুরোধটা কি জানতে পারি কি? আজ আমার সঙ্গে তোকে নৈশভোজ সারতে হবে। আমি হেসে বললাম, এ তো আনন্দের কথা। পাশাপাশি বসে দুই বন্ধু গল্প করতে করতে খাওয়া যাবে, কি মজাই না হবে, কি বলিস? হ্যাঁ, খেতে খেতে তোকে আমার জীবনের অতীত স্মৃতির পাতা থেকে টুকরো টুকরো বিস্ময়কর কিছু ঘটনার কথা বলবো। তবে মনে থাকে যেন, যা কিছু বলবো সবই গোপনীয়। তবে এটুকু দৃঢ়তার সাথে বলতে পারি, যা যা বলবো তার ফলে বিশ্বের বহু বিস্ময়কর ঘটনাকেই তোর জলো বলে মনে হবে। দেখে নিস, এক্কেবারে চমকে যাবি। রিচার্ড হোস্টেলের 5 তলার একটা ঘরে থাকে। তার কথাবার্তা ও ব্যবহারে তার মার্জিত ও শৌখিন মনোভাবের পরিচয় পাওয়া যায়। তার ঘরের কারুকার্য খচিত ফুলদানি, অত্যাধুনিক চমৎকার বৈদ্যুতিক আলো, নকশা করা আবলুস কাঠের তুলতুলে বিছানায়, নকশা করা দামি চাদর আর শৌখিন চেয়ার টেবিল প্রভৃতির প্রত্যেকটাতে তার রুচিবোধের পরিচয় পাওয়া যায়। নৈশভোজ সেরে রিচার্ড আমাকে নিয়ে জ্বলন্ত চুল্লির ধারে বসল। আমরা চেয়ার পেতে উভয়ে মুখোমুখি বসে আগুন পোহাতে লাগলাম। রিচার্ড তার অতীত জীবনের কথা টুকরো টুকরো ঘটনার মাধ্যমে গল্পাকারে শোনাতে লাগলো। আগুনের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়ে সে বলল, বেশ কিছুদিন আগের কথা অবশ্য। আমি খুবই গরিব ছিলাম।
ফরাসিদের গ্রামেগঞ্জে ঘুরে প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকে বেড়াতাম। মনে করতে পারো এটাই তখন আমার পেশা ছিল। সে সময় আরও দুজন শিল্পীর সাথে আমার পরিচয় হয়। তারা ছবি আঁকতো বটে, কিন্তু পেটের ভাত জোগাড় হতো না। তাদের একজন ছিল পল গ্র্যাজে, আর দ্বিতীয় জনের নাম ছিল কার্ল বোল্যাঞ্জার। আমার জ্ঞান বুদ্ধি দিয়ে কুলকিনারা খুঁজে পেতাম না। এত ভালো ছবি আঁকতো তারা, অথচ খদ্দের জোগাড় হতো না, যার ফলে অর্থাভাবে জর্জরিত হতে লাগলো বেচারারা। আমাদের ভ্রাম্যমাণ চিত্রশিল্পীর দলটাকে যখন দিনের পর দিন অনাহার আর অর্ধাহারের মধ্যে দিন কাটাতে হচ্ছে, তখন এক সহৃদয় গ্রামবাসী আমাদের দিকে তার সদয় হাত বাড়িয়ে দেয়। তবে এর একটা বিশেষ কারণও ছিল। গরিব সেই লোকটারও আমাদের মতোই ছবি আঁকার মারাত্মক বাতিক ছিল। কাজের ফাঁকে একটু ফুরসত পেলেই রং তুলি নিয়ে বসে পড়তো আমাদের আশ্রয়দাতা চাষিটি। তার নাম কি জানো? ফ্রান্স মাইটেল। এক মিনিট, কি নাম বললে? ফ্রান্স মাইটেল? পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী ফ্রান্স মাইটেলের কথা বলছো কি? হ্যাঁ, ঠিকই ধরেছ। পৃথিবীর সেরা চিত্রকর ফ্রান্স মাইটেলের কথাই আমি বলছি। আমি যখনকার কথা বলছি তখন কিন্তু তার নাম ডাক মোটেই ছিল না। পৃথিবী বিখ্যাত তো দূরের কথা, আশেপাশে গ্রামের মানুষগুলোর কাছেও চিত্রশিল্পী হিসেবে তার কোনো খ্যাতিই ছিল না। মানে তার জীবনের একেবারে গোড়ার দিককার কথা বলছো, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে সময়ের কথা বলছি তখন মাইটেলের আর্থিক সচ্ছলতাও ছিলই না, বরং অভাব অনটনের মধ্যেই তাকে দিন গুজরান করতে হতো। চিত্রকর মাইটেল আর আমরা 3 বন্ধু মিলে রাতের পর রাত নিরবচ্ছিন্ন ধৈর্য ও অধ্যবসায় সম্বল করে একের পর এক ছবি এঁকে জমা করতে লাগলাম। ক্রমে ছবির স্তূপ পড়ে গেল, আর পাল্লা দিয়ে বাজারে সর্বত্র আমাদের দেনার পাহাড় জমতে লাগলো। ধোপা, নাপিত, মুদি, গয়লা সবাই আমাদের কাছে মোটা অর্থ পায়। ধারের বোঝা ক্রমে বেড়েই চলল। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে পাওনাদারদের তাগেদার ভয়ে বাড়ি থেকে বেরোনোই আমাদের পক্ষে দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ালো। ঘরের কোণে বসে ছবি আঁকলে মন ভরে বটে, কিন্তু পেট মানবে কেন? আমাদের জীবন ধারণ যখন কঠিন সমস্যা হয়ে দাঁড়ালো, তখন আমরা 4 চিত্রশিল্পী মিলে এক বৈঠকে সামিল হলাম। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হলো কার্ল বোল্যাঞ্জারকে নিয়ে। কখনো আধবেলা খেয়ে, আবার কখনো বা নিরন্ন উপবাসে কাটিয়ে তার মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে উঠল। শেষ পর্যন্ত তার পরিস্থিতি এমন হলো যে ভালো কথাতেও রেগে মেগে কাই হয়ে যেত। যাক, বৈঠকে সামিল আমরা হলাম। একথা সে কথার পর কার্ল বোল্যাঞ্জার বেশ একটু চড়াসুরেই বলে উঠল, কি ব্যাপার, কিছুই মাথায় আসছে না। একটা কথা বুঝছি না, আমাদের আঁকা ছবিগুলি কি সত্যিই সুদৃশ্য তারিখ পাওয়ার মতো হচ্ছে না, নইলে? তাকে মুখের কথা শেষ করতে না দিয়ে পল গ্র্যাজে বলে উঠল, অবশ্যই, এতে সামান্যতম সন্দেহের অবকাশও নেই বন্ধু। এক কাজ করলে কেমন হয়, আমাদের আঁকা ছবিগুলোকে যদি অন্য কারো নামে চালাবার চেষ্টা করা যায়? পল গ্র্যাজে কপালের চামড়ায় ভাঁজ ফেলে সবিস্ময়ে বলল, অন্য কারো নামে? কি বলতে চাচ্ছিস, একটু খোলসা করে বলতো। এ তো খুব সহজ সরল কথা। আমাদের আঁকা ছবিগুলোর নিচে কোনো প্রখ্যাত শিল্পীর নাম লিখে তার আঁকা ছবি বলেই চালিয়ে দিলেই তো আর বিক্রির সমস্যা থাকে না, বরং চড়া দামে হুড়মুড় করে বিক্রি হয়ে যাবে। আমি ভেবে নিয়েছি তাই করব, ছবির নিচে বিখ্যাত কোনো শিল্পীর নাম লিখে দেবো। উপস্থিত সবার নজর এবার কার্লের উপর নিবদ্ধ হলো। কার্ল কিন্তু কোনো দিকে না তাকিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা না করেই বলে চলল, আজ পরম সত্য উপলব্ধি আমার হয়েছে। আমাদের সবার চোখে তখন বিস্ময়ের ছাপ। অপলক চোখে কার্লের দিকে তাকিয়ে রইলাম আমরা সবাই। কার্ল বলে চলল, হ্যাঁ, এক পরম সত্যের সন্ধান আমি আজ পেয়েছি। কি সে সত্য বন্ধু? মানব ইতিহাসের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এক পরম সত্য। কি সে নিগূঢ় সত্য, কার্ল? ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে, অখ্যাত, অবজ্ঞাত, অবহেলিত শিল্পীরা মৃত্যুর পর যথাযোগ্য মর্যাদা পায়। সবাই তখন তার শিল্পকীর্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। হ্যাঁ, এমন ঘটনা ইতিহাসে বিরল নয় বটে। তাই বলছি কি, আমাদের মধ্যে একজনকে
বাকি তিনজনের স্বার্থের কথা ভেবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে কার্লের মুখের দিকে তাকালাম। হ্যাঁ, ঠিকই বলেছি বন্ধুগণ। এছাড়া অন্য কোনো পথ দেখছি না। একজনের প্রাণনাশের মধ্যে দিয়েই কেবল বাকি তিনজনের জীবন রক্ষা পেতে পারে। পল গ্র্যাজে সচকিত হয়ে বলল, কার্ল? ঠিকই বলেছি। এখন প্রশ্ন উঠতে পারে, চারজনের মধ্যে কে মরবে, তাই না? কে নিঃস্বার্থ আত্মত্যাগে উৎসাহী হবে? উপস্থিত সবাই নির্বাক। কার্ল এবার অধিকতর দৃঢ়তার সাথে বলল, কে মরবে তা নির্ধারণের উপায়ও আমি ভেবে নিয়েছি। লটারির মাধ্যমে আমরা অনায়াসেই তা স্থির করে নিতে পারি। আজ রাত্রেই লটারি পড়ে ব্যাপারটার একটা হিল্লে করে ফেলা যাক, কি বলিস তোরা? ফ্রান্স মাইটেল চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চমৎকার প্রস্তাব। আমি কিন্তু বলবো, দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কষ্ট পেয়ে এভাবে তিলে তিলে শুকিয়ে মরার চেয়ে এ পথে বেছে নেওয়া অনেকাংশে শ্রেয়। কালের পরিকল্পনার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। কার্ল হাতের খালি গ্লাসটা টেবিলে সশব্দে রেখে সোল্লাসে বলে উঠল, এই তো চাই। পল আর আমি কি বলবো সহসা ভেবে উঠতে পারলাম না। কার্ল এবার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বলতে লাগলো, আমি কেবলমাত্র আমার পরিকল্পনার কথাই বলেছি, কিন্তু তারপরও অনেক কথা থেকে যায়। আমরা তো তাই শুনতে চাচ্ছি। বলো, তোমার সমস্ত পরিকল্পনাটা আমাদের কাছে বলো কার্ল। লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কে মরবে, এটুকু বলেছি। এবার বলছি, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতে হবে না। তবে 3 মাস সময় পাবে সে। এর কারণ কি? মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তাকে কেন আবার 3 মাস জীবন ধারণের সুযোগ দেওয়া হচ্ছে? যে 3 মাস সে জীবিত থাকবে, আমাদের স্বার্থেই তাকে এই সুযোগ দেওয়া হবে। উক্ত 3 মাসের মধ্যে যত বেশি সম্ভব ছবি আঁকতে হবে তাকে। তবে আমরা আপাত দৃষ্টিতে যেসব ছবি দেখতে পাই, সেরকম মামুলি ছবি অবশ্যই নয়। তবে মাইটেল সামনের দিকে ঝুঁকে আগ্রহ প্রকাশ করে বললেন, মামুলি ছবি বলতে আমি গাছপালা, নদীনালা বা পাহাড় পর্বতের ছবির কথাই বলতে চাইছি। তুমি তবে কি রকম ছবির ইঙ্গিত দিচ্ছ? যেমন কঙ্কালের ছবি, মানুষের মাথার খুলি, কঙ্কালের অংশবিশেষ, বিশাল আয়তন ও বিকট দর্শন কোনো জন্তু জানোয়ারের ছবি। এরপর তারপর আর কিছু? আর কিছু বলতে এমন ছবি আঁকতে হবে যার অর্থ উদ্ধার করা কারো পক্ষেই সম্ভব নয়। তুই কি তবে বিচিত্র মানে অর্থহীন উদ্ভট সব ছবি আঁকার কথা বলতে চাইছিস? ঠিক তাই। সে ছবির মাথা মুন্ডু কেউ বুঝতে পারবে না। এক কথা ধরে নিতে পারিস, ছবি বলতে থাকবে কেবল কতগুলো তুলির টান, ব্যাস। প্রত্যেকটা ছবির নিচে তার স্বাক্ষর থাকবে। কেবলমাত্র তার স্বাক্ষরটা দেখেই সভ্য মানুষেরা তার মৃত্যুর পর তার আঁকা ছবি বহু মূল্য দিয়ে কিনতে উৎসাহী হয়ে উঠবে। শুধু কি তাই? আর কিছু? শুধুমাত্র সাধারণ মানুষের কথাই বা বলি কেন, বিশ্বের সেরা জাদুঘরগুলো মৃৎশিল্পীর আঁকা ছবিগুলি কেনার জন্য তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হবে। ব্যাস, আর দেখতে হবে না, ছবির দাম চচ্চর করে যাবে বেড়ে। অবশিষ্ট 3 জন, অর্থাৎ যারা জীবিত থাকবে, তারা ফ্রান্সের বড় বড় শহরগুলোতে ঘুরে ঘুরে তার ছবির জোর প্রচার কার্যে লিপ্ত হবে, তার সুখ্যাতি গড়ে তোলার ব্রত উদযাপন করবে। তারপর যখন বুঝবো আমাদের অভিষ্ট সিদ্ধির পথে, অর্থাৎ শিল্পীর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই আমরা তার মৃত্যু সংবাদ দেব প্রচার করে। তারপর তার ভৌতিক শবযাত্রা বার করব। ভৌতিক শবযাত্রা কথাটা কানে যাওয়া মাত্র আমরা সবাই সচকিত হয়ে একসঙ্গে বলে উঠলাম, সে কি রে? ভৌতিক শবযাত্রা আবার কি কথা? হ্যাঁ, ঠিকই বলেছি। আমি আবারও বলছি, ভৌতিক শবযাত্রা। ব্যাপারটা কি একটু খোলসা করে বলতো কার? শোন তবে, কেন ভৌতিক শবযাত্রার কথা বলছি। মিথ্যে মিথ্যে শবযাত্রা, এবার বুঝতে পারছিস? আমরা সবাই ফ্যাল ফ্যাল করে কার্লের মুখের দিকে তাকালাম। কার্ল বলে চলল, আরে ভাই, যার শবযাত্রার কথা বলছি সে তো আসলে মরবে না। সে তো ছদ্মনামে আমাদের সঙ্গেই এভাবে মিলেমিশে থেকে যাবে। তবে কফিন, শবদেহ, কবর দেওয়ার ব্যাপার স্যাপারগুলোর কি হবে? সেসব কথাও আমি ভেবে রেখেছি। তোর পরিকল্পনার পুরো ছবিটা আমাদের কাছে বলবি তো? বলবো,
সবই তো এক এক করে বলছিলাম, তোরাই তো কথার মাঝখানে বারবার গেরো বানাচ্ছিস। মোম দিয়ে একটা প্রমাণ সাইজের মনুষ্য মূর্তি তৈরি করব, কফিনে ভরে সেটাকে নিয়ে সব যাত্রা হবে, আর কবরস্থ করব সেটাকেই। তারপর কিছু কাজ বাকি রয়ে যাবে, যেমন কবর দেবার সময় আমরা আচ্ছাদিত মোমের পুতুলটার ওপর কেঁদে লুটিয়ে পড়ব। কবরস্থ করার পরও লুটোপুটি খেয়ে বিলাপ করে কান্নাকাটি করব। সোজা কথা হচ্ছে, রীতিমতো একটা শোকের পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের। ব্যাস এটুকুই। আমাদের খেয়াল থাকবে শোক প্রকাশের সময় যেন শিল্পক্ষেত্রে তার দক্ষতা, ভার, গুণাবলীর কথাই সবার কাছে তুলে ধরা মুখ্য উদ্দেশ্য হয়। চমৎকার, চমৎকার পরিকল্পনা। এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা হতেই পারে না। বেড়ে মতলব করেছে কার্ল। বলেই ফ্রান্স আর কার্ল সোল্লাস নৃত্য জুড়ে দিল। আমরাও তার সঙ্গে গলা জড়াজড়ি করে উদ্দাম নৃত্যে মেতে গেলাম। ক্ষুধা তৃষ্ণার কথা আমাদের মন থেকেই উবে গেল। আমরা সারা রাত্রি নির্ঘুম অবস্থায় কাটিয়ে পরিকল্পনাটা সম্বন্ধে আলোচনায় মগ্ন রইলাম। লটারির মাধ্যমে স্থির করতে হবে কে মৃত্যুবরণ করে বাকি শিল্পীদের জীবন রক্ষার ব্যবস্থা করবে। কার্লের ওপরই লটারির ব্যাপারটা সম্পূর্ণ দায়িত্ব দেয়া হলো লটারি। ফ্রান্স মাইটেলই আমাদের পরিকল্পিত মৃত্যুবরণের জন্য তৈরি হলেন। লটারিতে তার নামই উঠল। কাহিনীর এ পর্যন্ত বলে রিচার্ড স্মিথ গ্লাসের তলানিটুকু গলায় ঢেলে দিল। এবার গ্লাসটাকে সশব্দে টেবিলে রেখে বলল, আমার নিজের কথা কিছু বলছি, এবার শোন। আমি অলায়েন্সে হাজির হলাম। স্থানীয় মেয়রের বাড়ির সামনে এক ফালি ফাঁকা জায়গা পেয়ে সেটাকেই বেছে নিলাম আমার কর্মক্ষেত্র হিসেবে। আমার আকার সরঞ্জামাদি পেতে জুত করে বসে গেলাম। সামনে সুন্দর একটা গির্জা। আমি নিবিষ্ট চিত্তে গির্জাটার ছবি আঁকার কাজে মেতে গেলাম। কৌশলটা যে বেশ কার্যকরী হচ্ছে বুঝতে পারলাম যখন দেখলাম গৃহকর্তা ওপরের গাড়ি বারান্দা থেকে আমার কাজ দেখছে। গভীর নিষ্ঠা সহকারেই দীর্ঘ সময় ধরে আমার কাজটা দেখে চলেছেন মেয়র মশাই। শেষে কৌতূহলে শিকার হয়ে গুটি গুটি নেমে এসে আমার পিছনে দাঁড়ালেন। ব্যাপারটা আমার নজরে পড়তেই আমি দিলাম তুলির গতি বাড়িয়ে। সে সঙ্গে এমন ভান করলাম তার উপস্থিতি বুঝতে পারা তো দূরের কথা, অন্য কোনো দিকেও যেন আমার তিলমাত্র খেয়ালই নেই। মেয়র মশাই ধীরে ধীরে আমার পাশে একটু জায়গা করে নিয়ে বসে পড়লেন। আমার বুঝতে অসুবিধা হলো না তিনি গায়ে পড়ে আমার সঙ্গে গল্প জমাতে চাইছেন। আমি তাকে আমল না দিয়ে ছবি আঁকার মধ্যে ডুবে রইলাম। আর মনে মনে বললাম, দেখাই যাক না ভদ্রলোক শেষ পর্যন্ত কি করেন। হ্যাঁ, আমার অভিপ্রায় মতোই কাজ হলো। ভদ্রলোক আগ্রহান্বিত হয়ে আমার খবরাখবর নিতে একের পর এক টুকরো টুকরো প্রশ্ন ছুড়ে দিতে লাগলেন। আমি তুলি টানার কাজ অব্যাহত রেখেই উত্তর দানের মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে লাগলাম। তিনি নানাভাবে আমার আঁকা ছবি ও শিল্প প্রতিভার প্রশংসা করতে লাগলেন। আমি কোনো রকম আবেগ উচ্ছ্বাস প্রকাশ না করে মুচকি হেসে তার কথায় সায় দিয়ে চললাম। আমি এতক্ষণ সুযোগের প্রত্যাশায় ছিলাম। এবার আমার অভীষ্ট সিদ্ধির সময় সমাগত ভেবে ব্যাগ থেকে একটা ছবি বের করলাম। ভদ্রলোক চোখের তারায় কৌতূহলে ছাপ এঁকে বললেন, কার ছবি এটা? আশা করি ফ্রান্স মাইটেলের নাম অবশ্যই শুনেছেন। বিস্ময় ভরা চোখে মেয়র ভদ্রলোক আমার দিকে তাকালেন। আমি বলে চললাম, এটা সেই প্রখ্যাত চিত্রশিল্পী ফ্রান্স মাইটেলের ছবি। আমার গুরু, আমি তারই প্রিয় ছাত্র। মেয়র মশাই নিজের অজ্ঞতার পরিচয় দিতে নিরুৎসাহী হলেন। আমার মুখের কথা শেষ হতে না হতেই তিনি বলে উঠলেন, সে কি মশাই, ফ্রান্স মাইটেল এত বড় একজন শিল্পী, তার খ্যাতি তো আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমন একজন কৃতি শিল্পীর নাম জানবো না, সে কি করে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফ্রান্স মাইটেলের নাম শুধু যে কানে শুনেছি তাই নয়, আমার বৈঠকখানার শোভা বৃদ্ধি করছে প্রখ্যাত সেই শিল্পীর আঁকা বেশ কয়েকটি ছবি। ভারী চমৎকার শিল্পকর্ম মশাই। তুলির টানে কোনো দৃশ্যকে যে এত মনোরম করে তোলা যায় তা সচক্ষে প্রত্যক্ষ না করলে অনুমানই করা যায় না। দেখুন,
আমার মহান গুরুদেবের আঁকা একটা মাত্র শিল্পকর্মই তো আমার কাছে আছে। আপনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, আপনি যথার্থই সমঝদার। চিত্রশিল্পে বিশেষ করে আমার গুরুদেবের ছবির দিকে আপনার খুবই ঝোঁক। আমার কাছে তার যে ছবিটা রয়েছে তা আপনি আগ্রহী হলে বিক্রি করতে পারি। আপনাকে বলে রাখছি, গুরুদেব মাইটেল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন। মৃত্যুর পর তার আঁকা ছবির দাম হু করে বেড়ে যাবে। 800 ফ্র্যাঙ্ক পেলে আমি মাইটেলের আঁকা ছবি আপনার হাতে তুলে দিতে পারি। ব্যাস, ওষুধে কাজ হয়েছে বুঝলাম। মেয়র মশাই সোজা কোটের পকেটে হাত চালান করে দিলেন। বের করে আনলেন এক গাদা নোট। তা থেকে 800 ফ্র্যাঙ্ক আমার হাতে গুজে দিলেন। আর এক মুহূর্তও দেরি নয়। আমাকে ধন্যবাদ জানিয়ে বাঞ্ছিত ছবিটা হাতে করে বাড়ির ভেতর ঢুকে গেলেন। শুধুমাত্র মেয়র মশাইকেই নয়, ফরাসির বহু ধনীর কাছে মাইটেলে টাকা ছবি বিক্রি করে অর্থ উপার্জন করতে লাগলাম। তবে একটা কথা, একটার বেশি ছবি কিন্তু কারোর কাছেই বিক্রি করিনি। বলতে চাইছি, কারো একবারে মাথায় বাড়ি দেওয়ার মতো কাজ মোটেই করিনি। একটা কথা নির্দ্বিধায় স্বীকার করতেই হবে, কার্লের উপস্থিত বুদ্ধি আমাদের বাঁচার পথ দেখিয়ে দিল। সত্যি বলতে কি, পরিকল্পনাকে পরিপূর্ণ রূপ দিতে গিয়ে যা কিছু কাজ তার অধিকাংশ কার্লই তো করলো। তারপর কি করলো শোনো। কার্ল ডেনমার্ক, প্যারিস, ভার্সাই, লিয়ঁ প্রভৃতি শহরে পরিচিত বিখ্যাত পত্রিকাগুলোতে ঘন ঘন বিজ্ঞাপন দিতে লাগলো। প্রখ্যাত চিত্রশিল্পী ফ্রান্স মাইটেল আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য দেশবাসী মুক্ত হস্তে সাহায্য করুন। কেবলমাত্র ফরাসি খবরের কাগজগুলোই নয়, ইউরোপের বড় বড় শহরের বিখ্যাত খবরের কাগজগুলোতেও কার্ল উপরোক্ত মর্মে বিজ্ঞাপন দিতে লাগলো। ফল কিন্তু হাতে হাতেই পাওয়া গেল। চারদিক থেকে ফ্রান্স মাইটেলের চিকিৎসার নামে অগাধ অর্থাগম হতে লাগলো। বাস্তবে কি আশাতীত ফল পাওয়া গেল। একদিন কাগজে কাগজে ফ্রান্স মাইটেলের মৃত্যু সংবাদ প্রচার করা হলো। আশা করি শুনে থাকবি, দেশ বিদেশের হাজার হাজার শিল্পরসিক ফ্রান্স মাইটেলের শবযাত্রায় যোগ দিয়েছিল। শোকবিহল শবযাত্রীদের অনেকেই কফিনে কাঁধ লাগানোর জন্য আগ্রহী হয়ে এগিয়ে এসেছিল। কাতর মিনতিও জানিয়েছিল বহুবার। আমরা সতর্কতার সঙ্গে তাদের কাকতি মিনতি এড়িয়ে গেছিলাম। কারণ বলা তো যায় না, কফিন ধরার সুযোগ পেলে তাদের কাছে আমাদের গুমর ফাঁস হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তবে কি 4 বন্ধু মিলেই কফিনটা বহন করে নিয়ে গিয়েছিলি? ঠিক তাই, তাছাড়া উপায়ও ছিল না, বললামই তো। কি কেলেঙ্কারি কথা রে বাবা! নিজের কফিন ফ্রান্স মাইটেল নিজেই বহন করে কবরস্থলে নিয়ে গিয়েছিল? একেবারে 100% সত্যি। তবে আশা করি বুঝতেই পারছিস, নিজের পরিচয় অবশ্যই নয়। সে তো অবশ্যই হতে হবে, কিন্তু কি পরিচয় দিয়েছিলি তার? ফ্রান্স মাইটেলের শোকবিহল এক নিকটাত্মীয়ের পরিচয়ে তিনি নিজের কফিন নিজেই অবলীলাক্রমে বয়ে নিয়ে গেছিলেন। সত্যিই রোমাঞ্চকর। কেবলমাত্র আশ্চর্য বললে মনের ভাব যথাযথ ব্যক্ত করা হবে না। একেবারেই অকল্পনীয়। সবই তো বুঝলাম, কিন্তু ফ্রান্স মাইটেলের কি পরিণতি হয়েছিল বলবি কি? না, আগে তুই কথা দে, যা বলবো তা গোপন রাখবি। কারোর কাছে কোনো অবস্থাতেই যেন কোনো কথা ফাঁস না হয়। কথা দিলাম, কারোর কাছেই প্রকাশ করব না। সকালে গাড়ি বারান্দা দিয়ে যে ভদ্রলোককে দেখিয়েছিলাম, মনে পড়ছে? থিওফাইল ম্যাগনানের কথা বলছি। লম্বা লম্বা পায়ে হেঁটে যাচ্ছিলেন যে প্রৌঢ়, তার কথা তো? হ্যাঁ, ওই ভদ্রলোকই চিত্রশিল্পী ফ্রান্স মাইটেল। রিচার্ড স্মিথের মুখের কথা শেষ হতে না হতেই আমার শরীরের সবকটা স্নায়ু যেন একসঙ্গে সচকিত হয়ে উঠল। মাথার ভেতরে আচমকা বিদ্যুতের শিহরণ খেলে গেল। চেয়ারটা অকস্মাতই টলে উঠল। ভাগ্য ভালো যে জ্বলন্ত চুল্লির ওপর হুমড়ি খেয়ে পড়িনি। মাথাটা চক্কর মেরে উঠল। সংজ্ঞাহীন অবস্থায় যে কতক্ষণ পড়েছিলাম নিশ্চিত বলতে পারবো না। শুনছিলেন কফিন বাহক। কেমন লাগলো কমেন্টে জানান আমাদের। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব।
ততক্ষণের জন্য শুভরাত্রি।